ঢাকার বুকে দাঁড়িয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী অপররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যখন বলেন ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর দুবার সমাধান হয়ে গেছে, তখন তা আমাদের অর্ধ শতাব্দী পুরনো ক্ষতকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। এবং তার চেয়েও গুরুতর তার পরের মন্তব্যটি, যেখানে তিনি বাংলাদেশকে হৃদয় পরিষ্কার করার আহ্বান জানান। কি মনে হয় আপনার কাছে, এই উক্তিটি কি কেবল কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন, নাকি ইতিহাস, আন্তর্জাতিক আইন এবং নৈতিক দায়বদ্ধতার প্রতি চরম ঔদাসীন্য? আমরা যদি তার এই কথা দুটিকে একটু বিশ্লেষণ করি, দেখব ইসহাক দার মূলত দুটি ঘটনাকে সমাধান হিসেবে চিহ্নিত করেছেন। এক, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি, এবং দুই হচ্ছে ২০০২ সালে জেনারেল পারভেজ মোশাররফের ঢাকা সফরকালীন অনুশোচনা প্রকাশ। কিন্তু এই দুটি ঘটনা কি সত্যি ৭১-এর গণহত্যার মতো একটি ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের নিষ্পত্তি করতে পারে? আন্তর্জাতিক আইন ও তুলনামূলক দৃষ্টান্ত কি বলে? চলুন এই প্রশ্নগুলোর গভীরে যাই এবং তথ্য উপাত্তের ভিত্তিতে দেখি যে দুবার সমাধান তত্ত্বটি কতটা ফাঁপা বুলি এবং কেন একটি অর্থবহ ক্ষমা প্রার্থনার কোনো বিকল্প নেই। তবে তার আগে একটা আশার কথা জানাই। জনাব ইসহাক দারের এই দাবি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে বলেছেন, আমি অবশ্যই একমত না, একমত হলে সমাধান হয়ে যেত তাদের মতো করে। বরং তিনি সামনে এনেছেন তিনটি মূল অমীমাংসিত বিষয়: ৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, সম্পদের ন্যায্য বন্টন এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তন। এটা ঠিক যে দুই দেশের মধ্যে একগুচ্ছ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, কিন্তু মূল ঐতিহাসিক দায়বদ্ধতার প্রশ্নটি এড়িয়ে যাওয়ার কি কোনো উপায় আছে? এই আলাপে ফিরবো, তবে তার আগে একটু জেনে নেই ভুট্টোর স্বীকৃতি এবং ত্রিপক্ষীয় চুক্তি সম্পর্কে। ইসহাক দারের দাবির প্রথম স্তম্ভ হলো ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি। এই চুক্তিকে বুঝতে হলে প্রেক্ষাপট বোঝা জরুরি। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি ১৯৭৪-এ লাহোরে অনুষ্ঠিতব্য ইসলামী সম্মেলন সংস্থা অর্থাৎ ওআইসির শীর্ষ সম্মেলনের ঠিক আগে। ওই বছরেরই ৯ এপ্রিল হয় ত্রিপক্ষীয় চুক্তি, যার মূল বিষয় ছিল যুদ্ধ পরবর্তী মানবিক সংকটগুলোর সমাধান এবং উপমহাদেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ, যার মধ্যে ছিল পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের বাংলাদেশে প্রত্যাবর্তন, ভারতে অবস্থানরত পাকিস্তানি যুদ্ধবন্দী এবং বেসামরিক নাগরিকদের পাকিস্তানে ফেরত পাঠানো, বাংলাদেশের প্রস্তাবিত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া স্থগিত করা। চুক্তির বয়ানে উল্লেখ করা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফরগিভ অ্যান্ড ফরগেট আহ্বানের প্রেক্ষিতে এবং উপমহাদেশের শান্তি ও সম্প্রীতির স্বার্থে বাংলাদেশ করুণা প্রদর্শন করে বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ৩ লক্ষ মানুষের প্রত্যাবর্তন এবং মানবিক সংকটের অবসান ঘটানোর ক্ষেত্রে এই চুক্তি নিঃসন্দেহে একটি বিশাল কূটনৈতিক অগ্রগতি ছিল। কিন্তু একে কোনোভাবে ৭১-এর গণহত্যার নিষ্পত্তি বা সমাধান বলা যায় না, কারণ এটি ক্ষমা প্রার্থনা ছিল না। চুক্তিটিতে পাকিস্তান তার গণহত্যার জন্য কোনো প্রকার রাষ্ট্রীয় দায় স্বীকার করেনি, ক্ষমাও চায়নি, বরং এটি ছিল বাংলাদেশের পক্ষ থেকে একটি রাজনৈতিক উদারতা এবং এটি আইনি দায় মুক্তিও নয়, কারণ বিচার না করার সিদ্ধান্তটি ছিল একটি রাজনৈতিক সমঝোতা যা আন্তর্জাতিক আইন যুদ্ধাপরাধের রাষ্ট্রীয় দায় থেকে পাকিস্তানকে মুক্তি দেয় না। সুতরাং ১৯৭৪ সালের চুক্তি ছিল সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি প্রক্রিয়া, ন্যায় বিচারের কোনো বিকল্প নয়। একে সমাধান হিসেবে উপস্থাপন করা ইতিহাসকে বিকৃত করা। ২০০২ সালে তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ঢাকা সফরে এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিবৃতিতে তিনি ১৯৭১ সালের এক্সেসেস বা বাড়াবাড়ির জন্য রিগ্রেট তথা অনুশোচনা প্রকাশ করেছিলেন। তিনি একই সাথে অতীতকে কবর দেওয়ারও আহ্বান জানিয়েছিলেন। পাকিস্তানি কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে এটিই ছিল প্রথম এমন কোনো স্বীকারোক্তি যা প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আন্তর্জাতিক আইন ও কূটনীতির নিরিখে এর সীমাবদ্ধতা মারাত্মক। রিগ্রেট অর্থাৎ অনুশোচনা বনাম অ্যাপোলজি বা ক্ষমা, এই দুটি শব্দের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আমরা সবাই বুঝতে পারি। রিগ্রেট একটি দুর্বল ও অস্পষ্ট অভিব্যক্তি যা কোনো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কিন্তু দায় স্বীকার করে না। অন্যদিকে একটি ফর্মাল অ্যাপোলজি বা আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনায় সুস্পষ্টভাবে দায় স্বীকার করা হয় এবং কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া হয়, যা মোশাররফ সচেতনভাবে অ্যাপোলজি শব্দটি এড়িয়ে রিগ্রেট ব্যবহার করেছিলেন, যা দায়বদ্ধতা এড়ানোর একটি ক্লাসিক কূটনৈতিক কৌশল। এই ভাষাগত পার্থক্যটি প্রমাণ করে যে ২০০২ সালের ঘটনাটি কোনোভাবেই একটি আনুষ্ঠানিক ক্ষমা ছিল না,
যা বাংলাদেশ দাবি করে আসছে। চলুন জানি আন্তর্জাতিক আইন কি বলে। আন্তর্জাতিক আইন বলছে, যখন একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, যেমন গণহত্যা বা যুদ্ধাপরাধ করে, তখন আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের প্রতিকার পাওয়ার অধিকার জন্মায়। আন্তর্জাতিক আইন কমিশন অর্থাৎ আইএলসি রাষ্ট্রের দায়বদ্ধতা সংক্রান্ত খসড়া ধারা আর্টিকেলস অন স্টেট রেসপন্সিবিলিটি 2001 অনুযায়ী প্রতিকারের বিভিন্ন রূপ রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রূপ হলো স্যাটিসফ্যাকশন বা সন্তোষ, যা মূলত অবস্তুগত ক্ষতিপূরণের জন্য ব্যবহৃত হয়। আইএলসির 37 নম্বর ধারা অনুযায়ী স্যাটিসফ্যাকশনের বিভিন্ন রূপ হতে পারে, যার মধ্যে রয়েছে লঙ্ঘনের স্বীকারোক্তি, অনুশোচনা প্রকাশ, আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা। এই ধারা অনুযায়ী রিগ্রেট এবং অ্যাপোলজি উভয়ই স্যাটিসফ্যাকশনের অংশ হতে পারে, কিন্তু এর ওজন ও গ্রহণযোগ্যতা নির্ভর করে ভাষার স্পষ্টতা, দায় স্বীকারের মাত্রা এবং আন্তরিকতার উপর। মোশাররফের রিগ্রেট ছিল অসম্পূর্ণ পদক্ষেপ যা দায় স্বীকারের মূল শর্তটি পূরণ করে না। এর পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন, যেখানে বলা আছে একটি রাষ্ট্রের সত্য জানার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, প্রতিকার পাওয়ার অধিকার, পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তার মতো বিষয়গুলো, সেখান থেকে কি প্রমাণ হয় না যে তারা সত্যকে স্বীকার করেনি, ন্যায় বিচারের পথ রুদ্ধ করেছে? অন্যদিকে ইসহাক দারের দাবির বিপরীতে বাংলাদেশের দাবিগুলো কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট। প্রথমত, বাংলাদেশ ধারাবাহিকভাবে 71-এর গণহত্যার জন্য পাকিস্তানের পক্ষ থেকে একটি দ্ব্যর্থহীন ও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছে। দ্বিতীয়ত, অবিভক্ত পাকিস্তানের সম্পদে তৎকালীন পূর্ব পাকিস্তানের ন্যায্য হিস্সা $4.52 বিলিয়ন মার্কিন ডলার, তা বাংলাদেশকে আজও ফেরত দেয়নি পাকিস্তান। এই $4.52 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে রয়েছে অবিভক্ত পাকিস্তানের সম্পদের ন্যায্য ভাগ, 1970-এর ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য আসা বিদেশি সাহায্য যা পাকিস্তান আত্মসাৎ করে, এবং বাঙালি সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা। এর কিছুই পাকিস্তান আমাদের দেয়নি। এবারে সে দাঁড়িয়ে দ্বিতীয় প্রসঙ্গ, যেখানে তিনি বলেছেন বাংলাদেশকে হৃদয় পরিষ্কার করতে হবে। এটি কি যথেষ্ট অবমাননাকর নয়? এই মন্তব্য কি ভুক্তভোগীর যন্ত্রণা নিয়ে উপহাস করা নয়? এটি প্রমাণ করে পাকিস্তান এখনো তার অতীত কৃতকর্মের গভীরতা অনুধাবন করতে ব্যর্থ। ক্ষমা কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি একটি রাজনৈতিক ও নৈতিক প্রক্রিয়া যার সুনির্দিষ্ট ধাপ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক দৃষ্টান্ত আমরা যদি একটু দেখি, সেখান থেকেই আমরা তা পরিষ্কার বুঝতে পারবো। যেমন হলোকস্টের পর জার্মানি কেবল মৌখিক ক্ষমা চায়নি, বরং ইসরায়েল ও ইহুদি সংগঠনগুলোর সঙ্গে একটি আনুষ্ঠানিক ক্ষতিপূরণ চুক্তি স্বাক্ষর করে, যার নাম লুক্সেমবার্গ চুক্তি। 1952 সালে এই চুক্তির আওতায় $1 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া হয়, যা ছিল দায় স্বীকারের বাস্তব প্রতিফলন। উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ সেনাদের হাতে 14 জন নিরস্ত্র নাগরিক হত্যার 38 বছর পর একটি দীর্ঘ বিচার বিভাগীয় তদন্ত অর্থাৎ সিভিল রিপোর্ট শেষে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে একটি দ্ব্যর্থহীন ও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, যা ঘটেছিল তা ছিল আনজাস্টিফাইড অ্যান্ড আনজাস্টিফায়েবল, অর্থাৎ অসমর্থনযোগ্য ও অন্যায়। এই ক্ষমা ছিল সুনির্দিষ্ট দায় স্বীকারের একটা রেফারেন্স। অতীতকে পেছনে ফেলে সামনে এগোতে হলে পাকিস্তানের দুবার সমাধান বা হৃদয় পরিষ্কার করার মতো ঔদ্ধত্যপূর্ণ অবস্থান থেকে সরে এসে একটি বাস্তবসম্মত ও সম্মানজনক পথে হাঁটতে হবে। নিশ্চয়ই এর রূপরেখা কি হতে পারে সেটাও আলোচনার বিষয়। যৌথ স্বীকারোক্তি আসতে পারে, একটি যৌথ ঘোষণার মাধ্যমে পাকিস্তান 71-এর সংগঠিত অপরাধগুলোকে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকার করে নিবে। পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, যা রাষ্ট্রীয় দলিলে নথিভুক্ত থাকবে। দুই দেশের ইতিহাসবিদ, গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিশন গঠন করা যেতে পারে, যা 71-এর ঘটনাবলীর একটি পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরবে এবং দুই দেশের পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্তির সুপারিশ করবে। অমীমাংসিত যে $4.52 বিলিয়ন দাবি নিষ্পত্তির জন্য একটি নিরপেক্ষ সালিসি বা টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে, যা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি সমাধান প্যাকেজ তৈরি করবে। পাকিস্তানকে বুঝতে হবে ক্ষমা কোনো দুর্বলতা নয়, বরং নৈতিক শক্তি ও ঐতিহাসিক পরিপক্কতার লক্ষণ। আসল সমাধান দুবার হয়নি, একবারও হয়নি। সমাধানের পথ এখনো খোলা, তবে সেই পথে হাঁটার প্রথম পদক্ষেপটি পাকিস্তানকেই নিতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।